অপহৃত নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনতে মিয়ানমারের মংডুতে বিজিবি ও বিজেপির পতাকা বৈঠক আজ 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কক্সবাজার সেক্টর কমান্ডার। সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে যাওয়ার পর থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া থেকে ফিরেছেন আরও 73 বাংলাদেশি। বিমানবন্দরে নেমে স্বস্তির নিঃশ্বাস। মাদক ব্যবসার সঙ্গে পুলিশের জড়িয়ে যাওয়া সমাজের নৈতিক কাঠামোর ওপর আঘাত। মত সচেতন নাগরিক সমাজের সদস্যদের এ অবনতি ঠেকাতে কাজ করছে পুলিশ। ফরিদপুরের ডাকাত সন্দেহে গণপিটুনিতে 3 জন নিহত। এলাকাবাসীর দাবি, ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। এবং শেষ ওয়ানডেতে ভারতের 317 রানের চ্যালেঞ্জিং স্কোরের জবাবে টাইগারদের পরাজয়। 2-1 সিরিজ জিতল স্বাগতিক বাংলাদেশ। সময় সংবাদের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। সকাল 10:30টায় মিয়ানমারের মংডুতে এই পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে 7 সদস্যের বিজিবির একটি প্রতিনিধি দল মংডুতে পৌঁছেছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. আনিসুর রহমান। এর আগে বেশ কয়েকবার বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি তাতে সম্মতি দেয়নি। পরে গত 22 জুন মিয়ানমারের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশকে চিঠি দেওয়া হয়। এরপরে এ পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়। গত 17 জুন টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে যাওয়ার পর থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া থেকে কেবল প্রাণটুকু হাতে নিয়ে দেশে ফিরেছেন আরও 73 বাংলাদেশি। দেশে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, পাচারের পর এখন পর্যন্ত বাংলাদেশে ফেরত আসা মানুষের সংখ্যা প্রায় 400। জীবন নিয়ে দেশে ফিরে আসা এসব মানুষের মিছিলই বলে দেয়, অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করা একটি অভিশাপ। বুধবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আসেন 41 জন বাংলাদেশি। পরে ইন্দোনেশিয়া থেকেও দেশে আসেন আরো 32 বাংলাদেশি নাগরিক। মারধর করে অসুস্থ হয়েছে, ওনাদেরকে ফেলাই দেওয়া হয়েছে। পানি চাইতে হলে মারধর করে এবারে একজনের মাজা ভেঙে দিচ্ছে, মাজা ভেঙে দেওয়ার পরে শুধু মারা গেছে। যাইতে আপনার 6 দিন রাখতে 18 দিন সাগরের মাঝে ট্রলার ঘুরেছে। শিবা আছে 900 মানুষ, 900 মারা গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে এখন পর্যন্ত প্রায় 400 মানুষ দেশে ফিরে এসেছেন। এখন আসলে হলো থাইল্যান্ড থেকে, আর রাত্রে আসবে হলো থেকে ইন্দোনেশিয়া থেকে। কক্সবাজার টেকনাফ দিয়ে আনা হয়েছে, ওখান থেকে 150 জন প্রথমে, তারপরে 37। আর এখানে আমাদের প্রথমে আসলে হলো ইন্দোনেশিয়া থেকে। মোটামুটি ধরেন অ্যারাউন্ড সবকিছু মিলায় ধরেন 300-350 তো হবেই। নাগরিকত্ব নিশ্চিত করার প্রক্রিয়া একটু সময় সাপেক্ষ হলেও মানব পাচারের শিকার সব বাংলাদেশিকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা। মাদকের একটি বড় চালান সহ সম্প্রতি এক পুলিশ কর্মকর্তা আটক হওয়ার ঘটনায় উদ্বিগ্ন ও সচেতন নাগরিক সমাজ। খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাদক চোরাচালানে জড়িয়ে পড়া দেশের সার্বিক পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। এক্ষেত্রে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। ঘটনার সূত্রপাত শনিবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী লালপুর এলাকায় একটি শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি প্রাইভেট কার। পরে ধাওয়া করে গাড়িটিকে আটক করে র্যাব, আর এতেই বেরিয়ে আসে থলের বিড়াল। 60,70,000 পিস ইয়াবা বিক্রির 7 লাখ টাকা সহ আটক হন পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক। এ ঘটনায় আরও কয়েক পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা নিশ্চিত করেছে র্যাব। রক্ষকের ভক্ষক হওয়ার এমন ঘটনায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এ ধরনের পরিস্থিতি সার্বিক আইন শৃঙ্খলার উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা তাদের। তারা অনেক বেশি দায়িত্ব প্রাপ্ত হয়
সমাজের নীতি নৈতিকতা রক্ষা করার জন্য। যদি এরা কোনোভাবে এই জিনিসটা সমাজে প্রমাণ করে দেয় তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যে তারা কোনো অপরাধ করলে সেটার জন্য তাদের জবাবদিহি করতে হবে না কিংবা কোনো রকম শাস্তির সম্মুখীন হতে হবে না, সেটা কিন্তু সমস্ত সমাজের নৈতিক যে একটা কাঠামো সেটার উপর বিরাট একটা আঘাত এসে পড়ে। এর আগেও এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াকেই এর জন্য দুষছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। এ ধরনের অপরাধের শাস্তি নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল হওয়া জরুরি বলেও মত দেন তারা। থামারি ট্রায়াল করে স্পেশাল ট্রাইব্যুনালে এরা ট্রায়াল দিয়ে সংক্ষিপ্ত সময়ে এদের যদি কঠিন বিচার মানুষ দেখে তাহলেই এটা কন্ট্রোল করা সম্ভব। আর তা নইলে এই বেল দিয়ে এই কেসের লম্বা ট্রায়াল দিয়ে 2 বছর পরে মানুষ ভুলে যাবে যে কোন এএসআই ছিল এই ইয়াবা সম্রাট। এদিকে অভিযুক্ত এই পুলিশ সদস্যকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা জানালেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। পুলিশ আইনের রক্ষক হিসেবে পরিচিত, সেই ক্ষেত্রে অপরাধ প্রক্রিয়ায় কেউ জড়িয়ে গেলে সাধারণভাবে জনমনে এক ধরনের অনাস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। ব্যক্তিগত বিচ্যুতি এটি যাতে বন্ধ করা যায়, তাদের নৈতিক যে মনোবল সেটাকে অটুট রেখে অন্তত জেরো পর্যায়ে নামিয়ে আনার যে কাজটি সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ঘটনায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাদক পাচারের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জড়িয়ে যাওয়ার ঘটনা যাচাইয়ে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। পুলিশ বেপরোয়া হয়ে গেছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার টিকে আছে পুলিশের জোরে। তিনি বলেন, দেশ এখন পুলিশ রাষ্ট্রে পরিণত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত ইফতার পার্টিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় বিচার বিভাগে দলীয়করণের অভিযোগ তুলে ক্ষমতাসীনদের সমালোচনা করেন বেগম জিয়া। পুলিশ আজকে বেপরোয়া হয়ে গেছে, কোনো কিছুই কাউকেই মানছে না। কাজে বাংলাদেশ এখন গণতান্ত্রিক দেশ নয়, বাংলাদেশ এখন হলো একটা পুলিশ রাষ্ট্র। পুলিশ নিজে বলে যে আমরা এই সরকারকে টিকিয়ে রেখেছি, যার জন্য পুলিশ আজকে ফ্রি হ্যান্ড পেয়ে গেছে। মনে হচ্ছে পুলিশই রাষ্ট্র চালাচ্ছে। আজকে পুলিশ রাষ্ট্র চালাচ্ছে, তারা যা বলছে সেটা শুনতে বাধ্য হচ্ছে সরকার। কারণ তিনারা যদি তাদের কথা না শোনেন তারা তো ক্ষমতায় থাকতে পারবে না। আর বিচারক যারা বসিয়েছেন সব দলীয়। সেই জন্য আজকে বিচার পর্যন্ত 2 রকমের। আওয়ামী লীগের লোকজন হলে অপরাধ করলেও তারা মাপ পায়, বেল পায়। আর বিএনপি বা অন্য দলের লোকেরা হলে তারা মাপও পাবে না, বেলও পাবে না, তাদের শাস্তি থাকতে হবে, বিনা দোষে তাদেরকে সাজা ভোগ করতে হবে। দুর্নীতির মামলায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার খালাসের আদেশ বাতিল হওয়ায় সাংবিধানিক ও নৈতিক দিক থেকে তিনি আর সংসদ সদস্য নন বলে মনে করেন দুদকের আইনজীবী। তবে এই রায়ের ফলে মন্ত্রিত্ব বহাল আছে কিনা তা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত বলে মনে করেন তিনি। যদিও মায়ের আইনজীবীর মত, খালাস চেয়ে আপিল বিচারাধীন থাকায় তার সংসদ সদস্য ও মন্ত্রীপদে থাকা ঠিক আছে। গতকাল খালাসের আদেশটি বাতিল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তারা এসব কথা বলেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে 13 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। এই রায়ের বিরুদ্ধে মায়া আপিল করলে 2010 সালের অক্টোবরে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে দুদকের করা এক আপিলের শুনানি শেষে গত 14 জুন হাইকোর্টের আদেশটি বাতিল করে সাজা বহালের রায় দেন উচ্চ আদালত। উচ্চ আদালতের এই রায়ের পর প্রশ্ন ওঠে, সংবিধান অনুযায়ী তিনি এখন সংসদ সদস্য ও মন্ত্রী পদে বহাল আছেন কিনা। বুধবার দুদকের আইনজীবী জানান, সাংবিধানিক ও নৈতিক দিক থেকে তিনি সংসদ সদস্য পদে থাকার বৈধতা হারিয়েছেন। 66(2) ধারায় বলা আছে নৈতিকতার খলন, এবং উনি মুক্তি পাবার পর সে দুটো জিনিস যদি আমি একত্রে মিলিয়ে পড়ি তা আমি মনে করি ওনার সংসদ সদস্য হিসাবে থাকা উচিত না। যেহেতু আপিলটা এখন পেন্ডিং বিফোর দ্য হাইকোর্ট ডিভিশন এবং দি ম্যাটার হাইকোর্ট ডিভিশনের সিসিনের মধ্যে আছে, এই অবস্থায় সংবিধানের 66 অনুচ্ছেদ 2 অ্যাট্রাক্ট করে। যদিও মায়ের আইনজীবী মনে করেন, যেহেতু উচ্চ আদালত মামলাটি নতুন করে শুনানির জন্য রায় দিয়েছেন, সে কারণে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদ সদস্য ও মন্ত্রী পদে থাকা বৈধ। সাজাটা এখনো আবার বিচার সাপেক্ষে আছে, সুতরাং বর্তমানে উনি মন্ত্রী থাকুক এমপি থাকুক, আমি মনে করি যে সংবিধানের কয়েক ধারা 2-1 উল্লেখ করে যদিও কিছু বলে থাকে,
তো সেটাই এই প্রেক্ষাপটে অ্যাপ্লাই করবে না, কারণ ওনার আপিলটা এখনো পেন্ডিং আছে। আপিল বিভাগ তার রায়ে এও বলেছেন, হাইকোর্ট তার বিচারিক মনোভাবের বাইরে গিয়ে মায়াকে খালাস দিয়েছেন। এছাড়া রায়ের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ সঠিকভাবে পর্যালোচনা করা হয়নি বলেও রায় দিয়েছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নিউ ইস্কটনে জোড়া খুনের ঘটনায় সংসদ সদস্য পিনু খানের ছেলে গ্রেফতার হওয়া বখতিয়ার আলম রনির আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে আদেশ দেন। এর আগে চলতি মাসের শুরুতে প্রথম দফায় তাকে 4 দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত 13 এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে গুরুতর আহত অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশা চালক আব্দুল হাকিম হাসপাতালে মারা যান। এ ঘটনায় 15 এপ্রিল রমনা থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত হাকিমের মা মনোয়ারা বেগম। পরে 24 মে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের গোয়েন্দা বিভাগকে। এরপর 31 মে এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে আটক করা হয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে। আটকের পর চলতি মাসের 1 তারিখে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত 21 মে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে মামলার সঠিক তদন্তের জন্য ডিবি পুলিশের উপপরিদর্শক 7 দিনের রিমান্ড আবেদন করলে বুধবার সকাল 10টায় বখতিয়ার আলম রনিকে সিএমএম আদালতে হাজির করা হয়। পরে সকাল 11টায় শুনানির জন্য উঠানো হয় আদালতে। পুলিশ ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত ফের বখতিয়ার আলম রনিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তথ্য উপাত্ত উদ্ঘাটনের জন্য এবং এর মূল রহস্য তথা মোটিভ উদ্ঘাটনের জন্য 7 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত সেখানে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আশা করি এই তদন্তের মাধ্যমে, তদন্ত সংস্থার মাধ্যমে আজকের এই নির্মম হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটিত হবে। অন্যদিকে আসামিকে আবারও রিমান্ডে নেওয়া অযৌক্তিক বলে মন্তব্য করেন আসামি পক্ষের আইনজীবী। কোনো যৌক্তিকতা নাই, নতুন কোনো কারণ নাই রিমান্ডে নেওয়ার, তারপরেও তারা রিমান্ডের আবেদন করলো এবং বিজ্ঞ আদালত দেখে 4 দিনের রিমান্ড মঞ্জুর করলেন। এতে কোনো আমরা দেখলাম আসামি পক্ষ কোনো কারণ নাই রিমান্ডে নেওয়ার, কোনো কারণ উল্লেখও করলেন না তারা। এ মামলায় এখন পর্যন্ত আদালত 4 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। বর্ষার শুরুতে যমুনার ভাঙনের মুখে টাঙ্গাইলের মামুদনগর ইউনিয়ন। ঘরবাড়ি ও ফসলের জমি হারিয়ে সর্বশান্ত অনেকে আতঙ্কে দিন কাটছে কয়েক হাজার মানুষের। এবং ভরা মৌসুমেও ক্রেতাশূন্য চাঁপাইনবাবগঞ্জের আমের বাজার। প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। ফরিদপুরের বদরপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 3 জন নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, গত রাত 10টার দিকে সদর উপজেলার বদরপুরে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে তাকে ঘিরে ফেলে গ্রামবাসী। এক পর্যায়ে এলাকাবাসী ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় 3 জন ধরা পড়লে স্থানীয়রা তাদের গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। 25 থেকে 30 জন লোক ওরা ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এলাকার মহিলা থেকে শুরু করে মুরব্বীরা সবাই একত্রে চিল্লাচিল্লি শুরু করে। এলাকার মহিলা, পুরুষ, শিশু, বৃদ্ধ কেউ বাকি ছিল না। এই জনগণের একদম সর্বশ্রেণীর জনগণ এদেরকে আক্রমণ করছে। 3টে পেশেন্ট আনার পরে আমরা চিকিৎসা করে দেখলাম যে 3 জনই আসলে 3 জনই আমরা ডেথ পেয়েছি। বর্ষার শুরুতেই যমুনার ভাঙনের মুখে পড়েছে টাঙ্গাইল সদর উপজেলার মামুদনগর ইউনিয়ন। অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি হারিয়ে সর্বশান্ত হয়েছেন অনেক মানুষ। আতঙ্কে দিন কাটাচ্ছেন আরো কয়েক হাজার মানুষ। এই অবস্থায় ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। আর বরাদ্দ না থাকার দোহাই দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে তালিকা করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। টাঙ্গাইল প্রতিনিধি কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আষাঢ়ের শুরুতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে অস্বাভাবিক হারে পানি বাড়ায় আগ্রাসী রূপ নিয়েছে যমুনা নদী। অব্যাহত করাল গ্রাসে নদীগর্ভে বিলীনের পথে টাঙ্গাইল সদর উপজেলার মামুদনগর ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ। তীব্র ভাঙনে প্রতিদিনই গৃহহীন হচ্ছে নতুন নতুন পরিবার। ভাঙনের তীব্রতা এত বেশি যে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার সময়টুকু পাচ্ছে না গ্রামবাসী। টিয়াপাড়া, আবার কুহিরা, মাওয়ারকোল,
এগুলো সব ভাঙেছে, সবই হয়ে যাচ্ছে। পারা যদি ধরে, হ্যাঁ, তাহলে মনে করেন যে আর বরাবর ভাঙে, যদি এই 1 বিঘাও ভাঙে বরাবর দেখা যায় 1-200 চলে যায়। প্রতিদিন মনে করেন আধা কিলো 1 কিলোমিটার ভাঙ্গা চলে ভিতরে যায়। শুধু ঘরবাড়ি নয়, গাছপালা ও ফসলি জমি হারিয়ে সর্বশান্ত অনেক মানুষ। একদিকে প্রতি মুহূর্তে ভাঙন আতঙ্ক, অন্যদিকে সহায়তা না পেয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা। না পারতেছি কামাই করতে, বাড়ি ঘর নেই, দূর পারবো না, কামের পথে যাইবো। সরকারে যদি আমাদের একটা এই ব্যবস্থা নেয় তাহলে আমরা একটু বাঁচতে পারি। এ অবস্থায় ভাঙন অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন পাকা স্থাপনা বিলীনের আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সরাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটা ধোপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তবে পাকা বিল্ডিং থাকার কারণে স্থানান্তর করার কোনো সুযোগ নেই। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বরাদ্দের অভাবে যমুনার ভাঙন রোধে জরুরি ও স্থায়ী পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। জরুরি অবস্থা মোকাবেলার জন্য আমাদের কোনো পর্যাপ্ত বাজেট থাকে না, এটা বরাদ্দ পেলেই আমরা কেবল কাজ করতে পারি। এদিকে তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। অনেক ঘরবাড়ি ভেঙে গিয়েছে এবং আশ্রয়ের সমস্যা দেখা দেওয়ার প্রেক্ষিতে তারা যাতে জরুরি ভিত্তিতে একটি আবাসস্থলের ঠিকানা পায় সে বিষয়ে নির্দেশনা চেয়ে আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। গত 1 মাসে যমুনার ভাঙনে মামুদনগর ইউনিয়নের 10টি গ্রামের 2000 পরিবারের ভিটেমাটি ও ফসলি জমিসহ প্রায় 4 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সময় সংবাদ, টাঙ্গাইল। শিক্ষার আলোয় আলোকিত করতে কুড়িগ্রামের ছিটমহলগুলোতে চালু করা হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র। দীর্ঘ 68 বছর ধরে শিক্ষাবঞ্চিত এসব ছিটমহলে শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনার লক্ষ্যে 28টি প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্র চালু করেছে ইসলামিক ফাউন্ডেশন। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধ দ্বার খুলে যাওয়ায় দারুণ খুশি ছিটমহলবাসী। অবশ্য শিক্ষা সম্প্রসারণে প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনার কথাও জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে কুড়িগ্রামের বিভিন্ন ছিটমহলের পাড়া মহল্লায় গড়ে ওঠা প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলো। জেলার দাসিয়ার ছড়া ছিটমহলের ছোট কামাত, বড় কামাত, রাসের মেলা সহ বিভিন্ন পাড়ার মসজিদে কিংবা কারো বাড়ির আঙিনায় গড়ে উঠেছে এসব শিক্ষা কেন্দ্রগুলো। শিশুরা দল বেঁধে হইচই করতে করতে যাচ্ছে এসব পাঠশালায়। সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গাইছে জাতীয় সঙ্গীত। এরপর বাংলা, ইংরেজি ও আরবি বর্ণমালাগুলো পড়ছে সমস্বরে। লেখাপড়ার এমন সুযোগ পেয়ে খুশি ক্ষুদে শিক্ষার্থীরা। আমি কোনোদিন স্কুল যাই নাই, খুব খুশি। আমাদের এখানে তো স্কুল নাই, এখন এখানে স্কুল হলো, আমরা এখন পড়াশোনা করতে পারছি। প্রাক প্রাথমিক শিক্ষায় আমি সকাল 7টা থেকে 10টা পর্যন্ত পাঠদান করাইতেছি। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনা এবং বিড়ম্বনার অবসান হওয়ায় আনন্দের কথা জানালেন স্থানীয়রা। আমরা তো আগে বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে পাঠাইতে পারতাম না, এখন এখানে স্কুল হয়েছে, লেখাপড়া করছে বাচ্চারা। ঠিকানায় আমাদের ভর্তি করা হয়তো। ছোট ছোট বাচ্চাদের নিয়ে শিক্ষার ব্যবস্থা হয়েছে, এটা খুব খুশি আমরা। এদিকে ছিটমহলগুলোতে সরকারি বেসরকারি উদ্যোগে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র চালু করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ছিটমহল সমন্বয় পরিষদের এ নেতা। এজন্য আমাদের ছিটমহলবাসীর পক্ষ থেকে আমরা ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ সরকারকে, বিশেষ করে জননেত্রী শেখ হাসিনাকে। অবশ্য শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রাক প্রাথমিক শিক্ষাকে প্রাথমিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনার কথাও জানালেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের এই কর্মকর্তা। প্রত্যেক কেন্দ্রে 30 জন শিক্ষার্থী শিক্ষা লাভ করে বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক। তারা 1 বছর শিক্ষার পরে প্রাথমিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। কুড়িগ্রামের 6টি ছিটমহলে 28টি প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রে 840 জন শিক্ষার্থীকে পাঠ দেওয়া হচ্ছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। জাতীয় পার্টি ও বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর করতে না পারলেও আওয়ামী লীগ সরকার তা কার্যকর করতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। গতকাল কুড়িগ্রামের দাসিয়ার ছড়া ছিটমহলের কালীরহাট বাজারে ভারত বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের এক সমাবেশে তিনি বক্তব্য রাখেন। এ সময় কুড়িগ্রাম 1 আসনের সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে ছিটমহলবাসীদের 16 কোটি মানুষের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বাগত জানান এরশাদ।
আমি প্রেসিডেন্ট ছিলাম, কিছু করতে পারি নাই। আর জিয়া সাহেবও ছিল, করতে পারি নাই। খালেদা জিয়াও ছিল, করতে পারি নাই। এই সরকার আসার পর, আওয়ামী লীগ সরকার আসার পর, শেখ হাসিনা সরকার আসার পর ভারতের সঙ্গে সুসম্পর্ক হওয়ার কারণে আমরা আজ এই সিট মর্যাদা ফেরত পেয়েছি। আপনারা আজ মানুষের জীবন ফেরত পেয়েছেন। এই জন্য আমি আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের 16 কোটি মানুষের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে। কেবল মাছে ভাতেই নয়, বাঙালির পরিচয় ঋতু বৈচিত্র্যের ফল ফলাদি, আম কাঁঠালি, মধুঘ্রাণে। আর তাই প্রবাসেও বাঙালির হৃদয়কে আকুল করে স্মৃতিমাখা মধুমাস। সে আকুল হৃদয়ের ব্যাকুলতা প্রবাসেও জয় করেছে দুর্লভকে। অতি চেনা প্রায় সব দেশি ফলের স্বাদই এখন মিলছে সুদূর নিউ ইয়র্কে। আর এসব ফলের স্বাদে যেন আমৃত্যু বাঙালিত্বকেই বুকে লালন করেছে প্রবাসী বাঙালিরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 4 ঋতুর দেশ যুক্তরাষ্ট্রেও এখন মিলছে মধু মাসের চিরচেনা সব ফল। আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কামরাঙ্গা, জলপাই, জামরুল, বাতাবি লেবু, সফেদা, খেজুর সহ সব তাজা ফল ফলাদি এখন পাওয়া যাচ্ছে নিউ ইয়র্কের ফলের দোকানগুলোতে। এসব ফলের মধ্যে হিমায়িত ফল হিসেবে জাম আসছে বাংলাদেশ থেকে। বাকি সব ফল আমদানি করা হয় দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে। তবে চাহিদা থাকায় ইদানিং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতেও কাঁঠালের চাষ শুরু হয়েছে বলে জানালেন ব্যবসায়ীরা। ম্যাক্সিমাম সাউথ আমেরিকার প্রোডাক্ট এখন যেখানে বাজারে আছে, ডোমিনিকান রিপাবলিক বা পোর্টোরিকো, মেক্সিকো, এই দেশগুলা ব্যাপকভাবে সাপ্লাই করে। এটা ফ্লোরিডায় তৈরি হয়, ফ্লোরিডা থেকে এখানে আসে। ফ্লোরিডাতে অনেক বাংলাদেশের মতো ওয়েদার, সেজন্য এটা ফ্লোরিডাতেই হয়। মধু মাসের এসব ফলের মধ্যে লিচু, কাঁঠাল, জামরুলের মতো বিশেষ কয়েকটি ফলের দাম কিছুটা বেশি হলেও ফরমালিন মুক্ত ফল পেয়ে খুশি প্রবাসীরা। আর রমজান মাসে তাজা এসব ফল খাওয়ার সুযোগ যেন হাতছাড়া করতে চান না কেউই। ইফতার উপলক্ষে জ্যাকসনের আসা, বিশেষ করে ফল ফ্রুট, আম কিনতে এখানে ফ্রেশ দেশে বিভিন্ন ফল টল কিনতে আসছে আর কি রোজার জন্য। কাঁঠাল, পেঁপে, আম পাওয়া যায়, তরমুজ, লিচি। বাংলাদেশে ফল ফ্রুট তো আছে, অভাব নাই। এই যে লিচুগুলা বাংলাদেশে খবরে দেখলাম যে ফরমালিন দেওয়া হয়, এই দেশে কোনো ফরমালিন নাই। প্রবাসে বাংলাদেশি কমিউনিটি বিস্তারের পাশাপাশি বড় হচ্ছে দেশি স্বাদের ফলের বাজারও। দেশের মতো প্রবাসেও বাংলাদেশি বাজারগুলো ভরেছে মধু মাসের ফলের ঘ্রাণে। সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভরা মৌসুমেও ক্রেতা শূন্য চাঁপাইনবাবগঞ্জের আম বাজারগুলো। এবার ফরমালিন মুক্ত আম ক্রেতাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে 5 জুনের আগে বাজারে আম তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। এর ফলে এখন সব আম একসাথে পাকলেও সেই তুলনায় ক্রেতা উপস্থিতি খুব কম। ফলে প্রত্যাশিত দাম পাচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। জেলা প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। বছরের এই সময় ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখরিত থাকে এখানকার আম বাজারগুলো। কিন্তু এবছর চিত্র অনেকটা উল্টো। ঝুড়ি ভর্তি আম নিয়ে বসে আছেন বিক্রেতারা, কিন্তু মিলছে না ক্রেতার দেখা। ফলে লাভ তো দূরের কথা, প্রত্যাশিত দামও পাচ্ছেন না আম ব্যবসায়ীরা। গত বছরের ফরমালিন আতঙ্ক এবং বাজার নিয়ন্ত্রণে 5 জুনের আগে বাজারে আম বেচার ক্ষেত্রে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। ফরমালিন করতে ডুবিয়ে দিয়েছে নিচে। 1 নম্বর কারণ হয়ে এটা আমদানি বেশি, আম ব্যাচ কিনে হচ্ছে কম, খরিদ্দার কম, ব্যাপারী জেনে আসছে না। অন্য বছর যে ন্যাংরা আমটা বিক্রি হয় 3000-4000 টাকা মন, এই বর্তমানে এখন 1200-1300 টাকা মন। তাহলে কিভাবে একটা গাছে 2000 টাকা মন আম কিনা, ঠিক আছে, তারপরে আপনার বেচছি আপনার 1800-1500 টাকা মন। আমরা এই জায়গাটাতে 2 লাখ 3 লাখ ইনকাম করি। এই সিজনটাতে আমার এখন পর্যন্ত 1 লাখ ইনকাম হয়েছে, এখন পর্যন্ত 10 টাকা ইনকাম তো নাই। এদিকে জেলা প্রশাসনের এমন নিষেধাজ্ঞার সমালোচনা করলেন ব্যবসায়ী নেতারা। 1.5-2 কোটি টাকা প্রতিদিন বেচা কিনা হয়, এখন 20 লাখ টাকারও বেচা কিনা হয় না। আমাদের ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দেওয়া উচিত। হাজার হাজার আম ব্যবসায়ীরা আজকে পথে বসে গেছে। যে আমটি 2 থেকে 2,500 টাকা মন গাছে কিনা আছে, সেটি এখন 1200 থেকে 1600 টাকা মনে বিক্রি হচ্ছে। তবে বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। অবশ্য সবার সাথে আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। বিগত বছরগুলোর আলোকে কোন আম কখন পাকে তার উপর কিন্তু ভিত্তি করে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এখানে গুটি বা স্থানীয় জাত, বৈশাখী জাত যেগুলো আগাম পাকে, সেই আমগুলো পারতে কোনো বাধা নিষেধ ছিল না। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্য অনুযায়ী প্রতি বছর জেলায় 4 থেকে 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদিত হয়।
সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এদিকে চাঁপাইনবাবগঞ্জের আম বিদেশে রপ্তানি শুরু হয়েছে। গতকাল জেলার সোনারমূল এলাকা থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে 2 টন আম লন্ডনের উদ্দেশ্যে ঢাকায় পাঠানো হয়। আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের গবেষক জানান, আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বের 8ম স্থানে থাকলেও রপ্তানিযোগ্য আম উৎপাদন না হয় সে অনুপাতে বিদেশে পাঠানো হয় না। কিন্তু এবার ফ্রুট ব্যাগিং ব্যবহারের ফলে রপ্তানিযোগ্য আম উৎপাদন সম্ভব হয়েছে। তাই আম বিশ্বের সবচেয়ে বড় খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের মাধ্যমে লন্ডনে পাঠানো হচ্ছে। এ পদ্ধতির ব্যবহার বিদেশে আমের রপ্তানি বাড়িয়ে দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বরিশালে রমজানের প্রথম দিকে ঈদ বাজারে ক্রেতারা ঝুঁকছেন থান কাপড়ের দিকে। টেইলার্সগুলোর ব্যবসা জমে উঠতে শুরু করেছে। আর ক্রেতাদের চাহিদা অনুসারে রেডিমেড পোশাক ও শাড়ি এরই মধ্যে থরে থরে সাজানো হয়েছে দোকানগুলোতে। তবে ব্যবসায়ীরা মনে করছেন বিক্রি জমে উঠবে আরো কয়েকদিন পর। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ঈদ উপলক্ষে বরিশালে থান কাপড়ের বাজারে ক্রেতাদের উপস্থিতি অনেকটাই বেড়েছে। যারা ভিড় এড়িয়ে একটু স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে চান তারাই হাজির হচ্ছেন দোকানগুলোতে। 15 রোজার মধ্যে বেশিরভাগ টেইলার্স অর্ডার নেওয়া বন্ধ করে দেয়, তাই আগেভাগেই কেনাকাটা করা হচ্ছে বলে জানালেন ক্রেতারা। ঈদের ভিড়টা এড়ানোর জন্য আমরা রোজার প্রথম থেকে কেনাকাটা করতে আসছি। 15 রোজার পর অনেক ভিড় হয় সাধারণত, এই জন্য আমরা চাইতেছি যে 10 রোজার আগে কেনাকাটাটা শেষ করতে। মধ্য রোজায় অরণ্য বন্ধ হয়ে যায়, এই জন্য আমরা আগে ভাগে আসছি। রোজার শুরুতে আসার কারণ যে শপিং এর সুবিধা, ভিড় কম থাকে। থান কাপড়ের বেচাকেনা মোটামুটি ভালো, তবে রেডিমেড কিংবা শাড়ি কাপড়ের বিক্রি আর কিছুদিন পর বাড়বে বলে ধারণা ব্যবসায়ীদের। ইতোমধ্যে জমজমাট হয়ে উঠেছে টেইলার্সগুলো। আমরা আশা করবো যে বেচাকেনা আরো বাড়বে এবং প্রতি বছর তাই হয়, এবার আমরা সেটি প্রত্যাশা করছি। তৈরি পোশাকের ভালো অর্ডার পাচ্ছি, রোজা যতই বাড়ছে ঈদ উপলক্ষে তত অর্ডার বাড়ছে। থান কাপড়ের বেচাকেনা মোটামুটি ভালো, আর কিছুদিন গেলে আরো বেচাকেনা ভালো হবে আশা করি। সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের হাতে বেতন বোনাস এলেই ঈদ মার্কেট জমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সিন্ধু প্রদেশে তীব্র দাবদাহে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার পর্যন্ত করাচি সহ প্রদেশটির বিভিন্ন স্থানে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। গ্রীষ্মের তাপ ভয়াবহ হারে বাড়তে থাকায় সিন্ধু প্রদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সিন্ধু প্রদেশের বিভিন্ন শহরের তাপমাত্রা ছিল 42 থেকে 44 ডিগ্রির মধ্যে। প্রদেশটির করাচি, লারকানা, নওয়াবশাহ ও শুক্কুর সহ বেশ কিছু স্থানে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর মধ্যে করাচি সহ বিভিন্ন শহরের হাসপাতালগুলোতে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রাদেশিক সরকারের তথ্য মতে সিন্ধু প্রদেশে 3000-এরও বেশি মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় বাড়তি ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এদিকে প্রদেশটিতে শিগগিরই কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশ ও ভারত ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। শেষ পর্যন্ত মিরপুরে টাইগারদের বিপক্ষে বাংলাওয়াশে লজ্জা এড়িয়েছে ভারত। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 77 রানে হারিয়ে সান্ত্বনার জয় পেল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 317 রানের বিশাল সংগ্রহ পায় ধোনির দল। জবাবে 240 রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। আসরে 2-1-এ সিরিজ জিতেছে মাশরাফিরা। ম্যাচ সেরা সুরেশ রায়না ও সিরিজ সেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান। স্বপ্ন ছিল ঘরের মাঠে টানা তৃতীয় দল হিসেবে ভারতকে বাংলাওয়াশ করার, তবে মাঠে নামার আগেই ছেদ পড়ে টাইগারদের দলে। উইনিং কম্বিনেশন ভেঙে তাসকিনের পরিবর্তে সানিকে নিয়ে মাঠে নামে টিম বাংলাদেশ, যেখানে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান টাইগার কাপ্তান ম্যাশ। বাংলাওয়াশ এড়ানোর লক্ষ্যে দলের 2টি পরিবর্তন আনে ভারত, কিন্তু গল্পের শুরুটা আগের 2 ম্যাচের মতোই। উইকেটে জমে ওঠার আগেই ভেঙে যায় রোহিত ধাওয়ান জুটি। টানা 3 ম্যাচে রোহিত শর্মার হন্তারক আর কেউ নন সেই মুস্তাফিজ। এরপর সাকিবের ঘূর্ণিতে বোকা বনে যান কোহলি, কিন্তু অবিচল ছিলেন ধাওয়ান। ক্যারিয়ারের 14তম ফিফটিও তুলে নেন, কিন্তু ইনিংসটা বড় করতে দেননি নড়াইল এক্সপ্রেস। ব্যক্তিগত 75 রানে বিদায় নেন ধাওয়ান। দলের হতশ্রী অবস্থায় ব্যাটিং অর্ডারে উপরে উঠে আসেন ধোনি। আম্বাতি রায়ুডুকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে যোগ করেন 93 রান, তবে আবারও গতিঝড় দেখালেন ম্যাশ। এতে রায়ুডু 44 রানে ফেরার পরপরই ব্যক্তিগত 69 রানে ধোনির ইনিংস হয়ে যায় শেষ। 69 রানে ফেরার পরপরই ব্যক্তিগত 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 69
এরপর আবারও মুস্তাফিজ। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা রায়নাকে ফিরিয়ে রেকর্ড বুকে নাম লিখান এই পেসার। প্রথম বোলার হিসেবে 3 ম্যাচ সিরিজে সর্বোচ্চ 13 উইকেট তুলে নিয়ে গড়েন বিশ্ব রেকর্ড। তবে শেষ 10 ওভারে টাইগার বোলারদের শাসন করে 90 রান তুলে নেয় টিম ইন্ডিয়া। তাতেই 317 রানের বড় স্কোর পায় ধোনির দল। আবারও বাংলাদেশের 7 পেতে টাইগারদের টপকাতে হবে পাহাড় সম টার্গেট। মাশরাফি দলের সর্বোচ্চ 318 রান তাড়া করে জয়ের রেকর্ডটা কমাস আগেই করা স্কটল্যান্ডের বিপক্ষে। কিন্তু এদিন শুরুটা হয়নি মনের মতো। দলীয় 8 রানে কাটা পড়েন তামিম। এরপর দুই তরুণ লিটন ও সৌম্যর ব্যাটে চড়ে ভালোই এগুচ্ছিল টাইগাররা। চোখ ধাঁধানো কিছু শট খেলে সৌম্য ইঙ্গিত দিচ্ছিলেন বড় কিছুর, কিন্তু 40 রানে থামতে হয় তাকে। ছন্দে ফিরতে পারেননি মুশফিকও। ব্যক্তিগত 24 রানে বিদায় নেন টাইগারদের মিস্টার ডিপেন্ডেবল। এরপর মিরপুরের গ্যালারিতে স্বপ্ন দেখাতে থাকেন লিটন ও সাকিব। তবে সেটাও ফিকে হয়ে যায় যখন লিটন 34 ও সাকিব 24 রানে সাজঘরে ফেরেন। 148 রানে 5 উইকেট নেই টাইগারদের। তবে ষষ্ঠ উইকেটে সাব্বির নাসির জুটিতে আবারও রঙিন হয় বাংলাবাসীর স্বপ্ন। কিন্তু বিনির বলে সাব্বির 43 রানে আউট হলে নিশ্চুপ হয়ে যায় মিরপুরের গ্যালারি। শেষ পর্যন্ত আর পারেননি নাসির মাশরাফিরা। 240 রানে স্বাগতিকদের ইনিংস থামার পাশাপাশি দেশের মাটিতে টানা জয় রেকর্ডটাও থেমে যায় 10-এ। আর সিরিজে প্রথমবারের মতো বাংলাদেশকে অল আউট করে সান্ত্বনার জয় নিয়ে সফর শেষ করে ধোনির দল। হোয়াইট ওয়াশ না হলেও টাইগারদের জন্য অনেক প্রাপ্তির ও অর্জনের সিরিজ ছিল এটি। ভারতকে এই সিরিজে হারিয়ে প্রথমবারের মতো র্যাঙ্কিং এ 7 নম্বরে ওঠা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন কিংবা নতুন বিস্ময়ে মুস্তাফিজকে পাওয়া, সবকিছু ছাপিয়ে ক্রিকেট বিশ্বে এখন এক নতুন পরাশক্তির নাম বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালের খবর। টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল আসরের অন্যতম ফেভারিট উরুগুয়ে। স্বাগতিক চিলির কাছে 1-0 গোলে হেরে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে চিলি। তবে এই ম্যাচেও আগ্রাসী ফুটবলের মহড়া দেখিয়েছে উরুগুয়ে। ম্যাচের শেষ ভাগে দলের 2 জন খেলোয়াড় লাল কার্ড দেখায় 9 জনের দলে পরিণত হয় গডিনরা। কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে শুরু থেকে বেশ গুছিয়ে খেলতে থাকে স্বাগতিক চিলি। তবে স্বভাব সুলভ আগ্রাসী ফুটবল উপহার দেয় উরুগুয়ে। কিন্তু দু দলের রক্ষণ ভাগের দৃঢ়তায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তৃতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দুদল। তবে ম্যাচের 63 মিনিটে চিলির খেলোয়াড় জারাকে আঘাত করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় উরুগুয়ের তারকা স্ট্রাইকার এডিনসন কাভানিকে। আর 10 জনের উরুগুয়েকে চেপে ধরে রোজারা। ম্যাচের 81 মিনিটে চমৎকার গোল করে চিলিকে লিড এনে দেন ইসলাম। তবে টুর্নামেন্টে টিকে থাকতে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। কিন্তু ম্যাচের 88 মিনিটে কুসিল লাল কার্ড দেখলে 9 জনে পরিণত হয় উরুগুয়ে দল। শেষ পর্যন্ত উত্তেজনা আর দু দলের ফুটবলারদের হাতাহাতির মধ্য দিয়ে 1-0 গোলে ম্যাচের মীমাংসা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অপহৃত নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনতে মিয়ানমারের মংডুতে পৌঁছেছে 7 সদস্যের প্রতিনিধি দল। বিজিবি ও বিজেপির পতাকা বৈঠক আজই। সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে যাওয়ার পর থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া থেকে ফিরেছেন আরও 73 বাংলাদেশি। বিমানবন্দরে নেমে স্বস্তির নিঃশ্বাস। মাদক ব্যবসার সঙ্গে পুলিশের জড়িয়ে যাওয়া সমাজের নৈতিক কাঠামোর উপর আঘাত, মত নাগরিক সমাজের। সদস্যদের এ অবনতি ঠেকাতে কাজ করছে পুলিশ। ফরিদপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 3 জন নিহত। এলাকাবাসীর দাবি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। এবং শেষ ওয়ানডেতে ভারতের 317 রানের চ্যালেঞ্জিং স্কোরের জবাবে টাইগারদের পরাজয়। 2-1 সিরিজ জিতল স্বাগতিক বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।